আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী, সিলেট এবং পুরো বাংলাদেশে যেসব উল্লেখযোগ্য ঘটনাবলী আছে সেসব সংক্ষিপ্ত আকারে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, আজকের দিনের গুরুত্বপূর্ণ যেসব ঘটনা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিলেট বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণভবনে আজ সোমবার দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হয়। একই দিনে চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীও চূড়ান্ত করে দলটি। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার বিকেল 4টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয় এবং সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। এবং তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শোরগোল ঢাকঢোল উঠে পড়েছে এবং সব মানুষজন যারা নির্বাচন করবেন তারা প্রস্তুত হচ্ছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর আগে 2 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সারা দেশে 1007টি ইউনিয়ন পরিষদ এবং 10টি পৌরসভায় ভোট হবে আগামী 28 নভেম্বর। 2 নভেম্বর এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়নপত্র দাখিল হবে। বাছাইয়ের তারিখ ঠিক করা হয়েছে 4 নভেম্বর। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকবে 11 নভেম্বর পর্যন্ত। সিলেটের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা আছে সিলেটের অনলাইনগুলোতে, বিশেষত সিলেট ভিউ 24 এর মাধ্যমে। এই অনলাইনে লগ ইন করলেই আপনি জানতে পারবেন যে আসলে ঠিক কারা এই নির্বাচনের জন্য আওয়ামী লীগের নৌকার কাণ্ডারি হয়েছেন, মনোনয়ন পেয়েছেন। আজকের দিনে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ভিপি নূরের নতুন দল গণ অধিকার পরিষদ, যেটি তারা তৈরি করেছেন। আহ যেটি ভিপি নূর যেই দলটি তৈরি করেছেন সেটি হচ্ছে গণ অধিকার পরিষদ, এবং এই গণ অধিকার পরিষদ একটি নতুন রাজনৈতিক দল হিসেবে কাজ করবে। রেজা কিবরিয়াকে আহ্বায়ক করে ভিপি নূরের নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে। ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নতুন দল গণ অধিকার পরিষদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আজ মঙ্গলবার। এই দলের আহ্বায়ক হচ্ছেন রেজা কিবরিয়া এবং সদস্য সচিব হিসেবে আছেন ভিপি নূর। মঙ্গলবার বেলা 12টার দিকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুরানা পল্টন থেকে এই ঘোষণা আসে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে নূর আলোচনায় আসেন। পরবর্তীতে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হন তিনি। গত বছরের শেষ দিকে গণ অধিকার পরিষদের ঘোষণা দেন বিপিনুর। ডিসেম্বর এক সমাবেশে তিনি বলেন, আজ দেশের তারুণ্যের গণ আন্দোলন শুরু হয়েছে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে আজকের তরুণ সমাজ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা এই অত্যাচার নির্যাতনের মধ্যেও ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছি। শিগগিরই আমাদের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে। সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের নাম প্রকাশ 2-1 দিনের মধ্যেই, এমনটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের নাম 2-1 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয় গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের আয়োজিত বিএসআরএফ সংলাপে নিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, কুমিল্লার পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখনো পর্যন্ত 10টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তাররা তাদের ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। 164 ধারায় দেওয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করব। সেখানে বিএনপি জামাত আছে কিনা সেটা এখনই বলতে চাচ্ছি না, আমরা নিশ্চিত হয়ে আপনাদের জানাতে চাই। গ্রেপ্তারকৃতদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শিগগিরই এসব ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তিনি বলে গেছেন, এদেশে ধর্ম নিয়ে কোনো বৈষম্য হবে না, এদেশ হবে ধর্ম নিরপেক্ষ। নানাভাবেই এই বিষয়গুলো আলোচনা আছে। গত দুর্গাপূজায় সংঘটিত সেই যে ঘটনাটি ছিল, সেই ঘটনার পর থেকেই কিন্তু পুরো দেশে একটা অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে এবং সরকার কিন্তু সেই অস্থিতিশীল আবহাওয়া স্থিতিশীল করতেই কাজ করে যাচ্ছেন। বেতন ভাতা সমন্বয়ের আশ্বাসে কাজে ফিরলেন বিমান পাইলটরা।
বেতন ভাতা সমন্বয়ে আশ্বাসে আন্তঃসেতু বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা তারা বলছে বিমা পরিষদের আগামী সভায় বেতন কাটার বিষয়টি সমন্বয় করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত প্রয়োজনীয় কর্মঘণ্টার অতিরিক্ত সময় দায়িত্ব পালন করবেন তারা। বেতন ভাতা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষের সঙ্গে আজকে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসেন বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন বাপার নেতারা। বৈঠকের পর তারা এ ধরনের সিদ্ধান্ত জানান। বেতন ভাতা সমন্বয়ে দেরি হয় গতকাল সোমবার বাংলাদেশ বিমানের পাইলটরা কর্মঘণ্টার অতিরিক্ত কাজ না করার সিদ্ধান্ত নেন। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 157 জন পাইলট আছেন। তাদের মাসিক নির্ধারিত কর্মঘণ্টা অতিরিক্ত ফ্লাইটে 60 ঘন্টা এবং আন্তর্জাতিক ফ্লাইটে 75 ঘন্টা। ক্ষুব্ধ পাইলটরা এই সিদ্ধান্তে গতকাল বিমানের দুটি আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে দেরি হয়েছিল। তারা বলছেন গত বছর করোনা সংক্রমণের শুরু থেকে পাইলটদের বেতন ন্যূনতম 45 থেকে 75% কেটে রাখা হচ্ছে। 3 মাস আগে বিমানের সব কর্মচারীর বেতন সমন্বয় শেষ হলেও পাইলটদের বেতন এখনো কেটে রাখা হচ্ছে। সে কারণে তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেতন কমানো নিয়ে ক্ষুব্ধ পাইলটরা যখন বিমানের ফ্লাইটে বিলম্ব হয়েছে তারা একদিন পরেই কিন্তু তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এবং আবারও স্বাভাবিক পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মডেল 3 হত্যার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। 19 বছর আগে রাজধানীতে খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দ তানিয়া মাহবুবা তিন্নি হত্যা মামলার রায় ঘোষণার দিন পিছিয়েছে। আগামী 15 নভেম্বর রায় ঘোষণার নতুন তারিখ ঠিক করেছেন আদালত। দর্শক, যেটা হয়েছে 2002 সালের 10 নভেম্বর বুড়িগঙ্গায় বাংলাদেশ চীন মৈত্রী সেতুর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে 2008 সালের 8 নভেম্বর সাবেক সাংসদ গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার অভিযোগপত্রের তথ্য বলছে অভির প্ররোচনা বিজ্ঞাপনের মডেল তিন্নি তার স্বামীকে তালাক দেন, কিন্তু এরপর অভি তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি এসব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে অভি 2002 সালের 10 নভেম্বর সন্ধ্যার পর রাতের যে কোনো সময় তিন্নিকে হত্যা করে লাশ গুম করার জন্য গাড়িতে করে কেরানীগঞ্জ থানাধীন 1 নম্বর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাছে ফেলে রাখেন। অভি এখন কানাডায় পলাতক আছেন। 2010 সালের 14 জুলাই আসামি অভির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। হত্যা মামলা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। আইন অনুযায়ী অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে একজন আইনজীবী নিযুক্ত করা হয়। এপিপি ভোলানাথ দত্ত প্রথম আলোকে যেটি জানিয়েছেন, মডেল তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি গোলাম ফারুক অভি পলাতক। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় 41 জন সাক্ষীর মধ্যে 18 জনকে আদালতে হাজির করা হয়। এই হত্যাকাণ্ডে গোলাম ফারুক অভি জড়িত ছিলেন সেটি রাষ্ট্রপক্ষ আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতে আসামি গোলাম ফারুক অভির সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। তবে অভির পক্ষে মামলা পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতনের এর আগে প্রথম আলোকে জানিয়েছেন যে 2006 সালের 3 নভেম্বর অভির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাই তিনি পাসপোর্টের মেয়াদ বাড়ানোর আবেদন করেন কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে, কিন্তু বহুবার লিখিত তাগিদ দেওয়ার পরও তার পাসপোর্ট ফেরত দেওয়া হয়নি। তিনি বিচারের সম্মুখীন হতে চান, কিন্তু তার পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ হাই কমিশন। অভির পাসপোর্ট ইস্যু করার জন্য 2010 সালে তার পক্ষে রিটও করা হয়েছিল। মামলার নথিতে দেখা যায় পলাতক আসামি অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। এর কপি দেওয়া হয় ঢাকার জেলা দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌশলীকে। তাতে অভি দাবি করেছিলেন 1996 সালের বরিশাল 2 আসন থেকে তিনি সাংসদ নির্বাচন হন। তিনি আইনের শাসনে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলক ভাবে তিনি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারের নাম ছিল না তার। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তারের পর নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কায় তিনি দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যান। মডেল তিন্নি আলোচিত একজন মডেল ছিলেন এবং তার যে অকাল মৃত্যু সেটা কিন্তু সে সময়কার আলোচিত একটা ঘটনা ছিল। এই হত্যাকাণ্ডের রহস্য অনেকদিন পরেই আসলে সংশ্লিষ্ট যারা আছেন তারা উদ্ধার করতে সমর্থন হয়েছেন। তবে এখনো পর্যন্ত এই মামলার যে হত্যা মামলার রায় ঘোষণার তারিখ এখনো পর্যন্ত ঠিক করা যায়নি এবং সর্বশেষ যে তারিখটি ছিল সেটিও পিছিয়েছে এবং এর ফলে এই মামলার সুষ্ঠু বিচার কার্য ঠিক কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, এই ছিল বাংলাদেশ থেকে এবং সিলেট থেকে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার সংক্ষিপ্ত রূপ। আগামীকাল একই সময় আমরা আপনাদের সাথে আবারও সংযুক্ত হবো, এভাবে জানার চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।